প্রেম আসা মানে হচ্ছে ঝামেলা। আমি যখন ওনার সাথে প্রেম করতে যাব, কালকে যখন অন্য একটা নায়কের সাথে কাজ করতে যাব, তখন ওনার জেলাস হবে। যে মেয়েদের ক্রাশ, আপনি এই বিষয়টা আসলে আপনি কি বলবেন, যে মেয়েদের ক্রাশ কেন বলা হয় আপনাকে? যারা হচ্ছে আমার প্রতি একটু দুর্বল ছিল, পরে একটা সময় আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়ে ওনাকে বুঝিয়ে সুঝিয়ে ভাই বোনের মতো সম্পর্ক তৈরি করে দিয়েছি। তাহলে সেটা কি আপনার তার হাত থেকে বাঁচার জন্য, নাকি আপনার অন্য কোনো কারণে? মিডিয়াতে কাজ করতে গিয়ে কখনো কারোর সাথে প্রেম হয়েছে কিনা? সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুভি বাংলা টেলিভিশনের অনুষ্ঠান ডিজিটাল তারকা। সাথে আছি আমি মোহাম্মদ মানিক খান। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন এমন একজন মানুষ, যিনি মেয়েদের ক্রাশ, বাংলা চলচ্চিত্রের একজন অভিনেতা, নায়কও বটে, সূর্যরাজ। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। আসলে আপনি যেটা বললেন মেয়েদের ক্রাশ, জি আমি জানি না আমি কতটুকু মেয়েদের ক্রাশ, বাট চেষ্টা করি ভালো কিছু করার জন্য, উপহার দেওয়ার জন্য সবাইকে। জি যাই হোক, যদি আমার কেউ ভালোবেসে থাকে তাহলে মনে করবো যে আমি ধন্য আর কি। জি প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আজকে আসার জন্য। প্রথমে আমরা আপনার আর একটা প্রশ্ন করে নিই, মিডিয়ার শুরুটা আপনার কিভাবে হয়েছিল এবং কত সালে শুরু করেছিলেন? কত বছর বয়স ছিল তখন আপনার? আমি তখন খুব ছোট ছিলাম, আমার আমার মনে নেই। আমি তখন বুঝি না। জি, আমার যদি নাই বুঝেন তাহলে আপনার মিডিয়াতে কিভাবে তখন তো অভিনয় না, মানে চাইল্ড ক্যারেক্টার করছিলাম আমি আর কি। তো ওই সময় দেখা গেছে কি যে আমাকে শখের বসে নিয়ে আসছে। আর দেখতে একটু নাদুস নুদুস সুন্দর ছিলাম তো তখন তখন থেকে কাজ করি। আর এরপর আমি সিনেমায় হিরো হয়েছি 2011 সালে। 11তে হিরো হিসেবে? হ্যাঁ, এর আগে আপনার কোন পর্দায় কাজ করতেন? ছোট পর্দায় নাকি সিনেমাতে? সিনেমাতে। আমি শুরু থেকে সিনেমাতে কাজ করছি। সিনেমাতে। শুরুটা কিভাবে ছিল আপনার? শোটা ছিল, আমি তখন বাচ্চা ছিলাম, বাচ্চা থেকে ক্যারেক্টারের জন্য আমাকে নিয়ে আসা হতো। আমি স্কুলে যখন স্কুলে পড়তাম, তখন স্কুলে বিভিন্ন অনুষ্ঠান অ্যাটেন্ড করতাম, ভালো অভিনয় করতাম, নাচ করতাম, ইচ্ছে ছিলাম তো, তখন ওখান থেকে নিয়ে আসছে আমাকে। মানে একদম ছোট থেকে আপনি অভিনয়ের যাত্রাটা শুরু, তখন বয়সটা কেমন হবে আপনার? আমি যত শুনেছি, আমার মামা বলেছে যে আমি খুব ছোট যখন ক্ষুধা মুভিতে আমাকে নিয়ে আসছে, তখন একদম কুলের বাচ্চা ছিল। ওটা তো মনে নেই। তারপরে আরও দাপে দাপে অনেক কাজ। ক্ষুধা মুভি থেকে আপনার প্রথম যাত্রাটা শুরু। হ্যাঁ, তখন আপনি শিশু শিল্পী ছিলেন। হ্যাঁ, তাহলে বলা যেতে পারে যে আপনি তিনটা যুগই কাটিয়ে দিলেন, শিশু, কিশোর এবং বর্তমানে যুবক। হ্যাঁ, যুবক। তিনটা হ্যাঁ। যুগ কাটিয়ে দিলেন আপনার হচ্ছে এই অভিনয়ের পেছনে। তা এখন আমি ফার্স্ট যখন কাজ করি, আমার ফার্স্ট মুভি হচ্ছে অনেক সাধনার পরে, ডিরেক্টর ছিল আবুল কালাম আজাদ। জি, ওখানে মানে আপনি নিজে একক নায়ক হিসেবে? একক নায়ক না, দুজন হিরো ছিল আমরা। জি, আমার সাথে আরেকজন ছিল। তো ওই মুভিটার পরে আমি পরপরই অনেকগুলো মুভিতে কাজ করি। জি, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 71-এর মা জননী অনুদানের ছবি ছিল। ওটাতে নিপুণা, আমি মানে দেশের বাইরে থেকে আসা একটু লোক, একজন যুদ্ধ শিশু হিসেবে না, যুদ্ধের সময় যে শিশুগুলো দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, ওদের মধ্যে একজন থাকি আমি দেশে আসি মায়ের খোঁজে। তো ওই গল্পটা হচ্ছে 71-এর মা জননী। এই মা জননীকে খোঁজার জন্য দেশে আসি। ওই মুভিটা খুবই আমার কাছে খুব ভালো লেগেছিল। মুভিটা খুব ভালো একটা মুভি। অ্যান্ড দেন তারপরে বোবা কান্না, পল্লী কবি যশোবতী স্যারের বোবা কাহিনী গল্প অবলম্বনে হয়েছিল। বোবা কান্না মুভিতে কাজ করছি, ওটার মূল হিরো ছিলাম আমি একক হিরো ছিলাম। তারপর চুপি চুপি প্রেম, অনেক সাধনার পরে, আর তো বললাম। এরপর হচ্ছে সন্তান কেন ভয়ঙ্কর, অনেকগুলো মুভি। এইগুলোতে কি আপনি নিজে একক ভূমিকায় অভিনয় করেছেন নায়ক? আর না, চুপি চুপি প্রেমে আমরা 3 জন ছিলাম। এর মধ্যে আমি একজন, আমি সাইমন ভাই, শান নামে একজন ছিল, 3 জন হিরো ছিলাম। আর তারপর হচ্ছে মুভি যখন একটা পর্যায়ে দেখলাম যে করোনা চলে আসছে দেশে, মুভির অবস্থা খুবই খারাপ, মানে কাজ হচ্ছে না। আর আমরা যারা নতুন আর্টিস্ট, আমরা কোথায় যাব, কী করবো, হুট করে একটা প্রবলেম হয়ে গেলো যে সবাই যার যার মতো আটকা পড়ে গেলাম। তারপর একটা ডাক আসলো ইউটিউব থেকে, সোশ্যাল প্ল্যাটফর্মে আমি কাজ কাজ শুরু করলাম ওখানে। সোশ্যাল মিডিয়াতে কাজ করার পরে দেখলাম যে ইউটিউবে আমার জনপ্রিয়তাটা একটু বেশি আসছে। মুভিতে আমাকে তেমন কেউ চিনতো না। তখন দেখা গেছে যে সেকেন্ড হিরো করেছি বা ফার্স্ট হিরো করেছি, যে যতগুলোতে দেখা গেছে মুভিগুলো তো আহামরি চলতো না। তখন হলের সংখ্যা কম ছিল, দর্শকের সংখ্যা কম ছিল। 2-1 জন বা দেখেছে, তারা বলতো এই ছেলেকে কোথাও যেগুলো দেখেছি, এরকম বলতো। সোশ্যাল প্ল্যাটফর্ম কাজ করে কিংবা আপনার চলচ্চিত্রে কাজ করে
দুইটা জায়গা থেকে কাজ করে কোনটাতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ বেশি আপনার পেয়েছেন এবং কোনটাতে কাজ করে আপনার সফলতা পেয়েছেন? স্বাচ্ছন্দ্যবোধ বলতে কাজ করে তো দুটোতেই মানে কাজ তো কাজই, জি কাউকে ছোট করে দেখতে পারবো না। আমি অ্যাক্টর, জি আর্টিস্ট, অভিনয় করি। আমাকে দুইটাকেই মেনে নিতে হবে, দুইটাই আমার খুব আপনজন। কারণ এটাও একটা পরিবার, ওটাও একটা পরিবার। বাট বিষয়টা হচ্ছে কি, আমার জনপ্রিয়তা পেয়েছে এই মিডিয়াতে এসে। হ্যাঁ, যে সোশ্যাল মিডিয়াতে আসার পরেই আমার জনপ্রিয়তাটা বেশি হয়েছে। মানুষ আমাকে বেশি চিনতে পেরেছে, মানুষ বেশি আমাকে কাছে টেনে নিয়েছে সবাই। আমার প্রচুর পরিমাণ ভিউ ছিল, এখনও আছে ইনশাআল্লাহ, আল্লাহর মধ্যে আপনাদের দোয়ায় কাজ করছি এখনও। তো ফিল্মের দিকটা থেকে আমি একটু দূরে আছি, আবার হয়তো শুরু হয়ে যাবে, অনেকে যাচ্ছি না। কিন্তু একটা জিনিস আপনি আমার সাথে সহমত হবেন কিনা আমি জানি না, বর্তমান সময়ে কিন্তু সিনেমার নাজেহাল অবস্থা, ব্যবসা সফল সিনেমা নেই বললেই চলে। তো এই যে নাজেহাল অবস্থা, এই কারণে আপনারা যারা সিনেমার আর্টিস্ট আছেন বা অভিনেতা আছেন, তারা কি মনে করতেছেন, কাকে দায়ী করতেছেন? আসলে কি, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন এটা অনেক বড় মাপের একটা প্রশ্ন। আর আমি ক্ষুদ্র একজন আর্টিস্ট, মানে ছোট্ট একজন শিল্পী, এত বড় প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা হয়তো আমার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি এটা বলবো যে আমরা যদি সুস্থ ধারার সিনেমা করি, ভালো কাজ করি, অবভিয়াসলি আমাদের প্রত্যেকটা মুভি ভালো যাবে। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে সুস্থ ধারার সিনেমা, সুস্থ ধারার বিনোদনমূলক সিনেমা তৈরি হচ্ছে না এখন? আমরা ভালো গল্প চাই, আমরা ভালো মেকিং চাই, আমরা ভালো টেকনিশিয়ান থেকে শুরু করে সব কিছুই ভালো চাই। যদি ভালো হয়, অবভিয়াসলি আমাদের মুভি ভালো যাবে। কালের পরিবর্তনে সব কিছুই তো আপডেট হয়েছে। হ্যাঁ, সিনেমা অঙ্গনে আপনার আগে যে যুগটা ছিল, ফিল্ম দিয়ে আপনার হ্যাঁ, হ্যাঁ, হয়তো শ্যুট করতো। আর এখন বর্তমানে আপনার হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার তারা কাজ করতেছে। 4K ছাড়িয়ে গেছে, 8K পর্যন্ত আপনার এখন শুটিংয়ে ফুটেজগুলা শ্যুট হচ্ছে। তো সেই ক্ষেত্রে সব কিছুই তো আপডেট। একটা সময় টলি ছিল, জীবাম ছিল, এখন আপনার দেখা গেল যে ড্রোন দিয়ে আপনার আরও উপর থেকে আরও খুব ভালোভাবে শটগুলো নিতে পারতেছে। তা আগের থেকে তো এখন সব কিছু আপডেট হচ্ছে। এবং গল্পের কথা যে বললেন, গল্পও তো আপনার আমার মনে হচ্ছে যে আগের গল্প আর এখনকার গল্প অনেকটা ব্যবধান আছে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। ইদানিং ভালো ভালো কিছু মুভি আসছে যেগুলো আসলে দেখার মতো। যে আমরা হয়তোবা অন্য অন্য কান্ট্রির যেগুলো দেখি, আমরা যে মুভিগুলো দেখি, তামিল বলি বা হলিউড বলি বা টালিগঞ্জে যে কাজগুলো হচ্ছে, তো ওই দিক থেকে আমাদের দেশের অতটা এগিয়ে যাইনি আমরা। আরেকটু সময় লাগবে হয়তোবা, আরেকটু পরিশ্রম করলে আর নিজেরা স্বেচ্ছায় যদি আমরা এগিয়ে যাই চলচ্চিত্রের দিকে। কারণ চলচ্চিত্র হচ্ছে বাংলাদেশ একটা এমন একটা অঙ্গন, এটা লাগবেই আমাদের। এটা ছাড়া আমরা থাকতে পারবো না, এটা কোনো দেশই চলে না। প্রত্যেকটা দেশে একটা বিনোদনের একটা নির্দিষ্ট স্থান আছে। তো আমাদের বিএফডিসি, আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন মেম্বার, তো সেই ক্ষেত্রে আমি সবার কাছে অনুরোধ করব যে এখানে অন্তত আমরা রাজনৈতিক দিক থেকে না দেখে সবার নিজের মনে করে, নিজের পরিবার মনে করে, নিজের ফ্যামিলি, আমরা সবাই একটা ফ্যামিলি, এটা মনে করি যে সবাই একত্র হয়ে কাজ করি। আশা করি আমরা অনেক অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সিনেমার যে সিনেমার যে নাজেহাল অবস্থা, সেটা ফিরে আসবে বলে মনে করে? বিশ্বাস তো করি, যেহেতু এটা আমার পরিবার। আমি চাইবো আজকে ধরুন আমার ভাই বা আমার রিলেটিভ কেউ যে অসুস্থ হয়ে যায়, সে যত অসুস্থই হোক না কেন, তার ট্রিটমেন্ট কিন্তু আমরা করিয়ে যাচ্ছি। তার একমাত্র কারণ হচ্ছে যে কোনো না কোনো একদিন যদি সুস্থ হয়ে যায়, বিশ্বাস, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়া আর কি। এই যাক, আমরাও দোয়া করি, আমরাও চাই যে সিনেমার সকল লোক পরস্পর মিলেমিশে থাক, সিনেমা, বাংলা সিনেমা আরও সামনের দিকে এগিয়ে যাক। আর একটা বিষয়, আপনি এ পর্যন্ত কতগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন? অভিনয় তো করেছি অনেক, সব তো আর গুনে রাখা হয়নি। না, যারা চলচ্চিত্রে অভিনয় করে তারা কিন্তু আসলে বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউ। ছোটোবেলাগুলো তো আমার এখনও টোটালি আমি সব জানিও না। বড় হওয়ার পরে 11টা মুভিতে হিরো ক্যারেক্টার করেছি। ফার্স্ট হিরো হোক, সেকেন্ড হিরো হোক করেছি। আসলে কি আমার যে হিরো হতেই হবে, একটা মূল কথা বলি, যেটা হচ্ছে আমি মিডিয়াতে আসছি। মিডিয়াতে আসার পর আমার এমন কোনো স্বপ্ন ছিল না যে আমি সিনেমার হিরো হব। আমার হিরো হওয়ার জন্য আসা হয়নি। আমি আসছি, অভিনয়টাকে ভালোবাসতাম, নাচ করতাম ছোটোবেলা থেকে, ফাইট শিখতাম। সেই দিক থেকে চিন্তা করতাম যে অ্যাক্টর হব, যে যার জন্য আমার মিডিয়াতে আসা। তো মিডিয়াতে আসার পর আমি ডান্স করতে করতে একটা সময় দেখা গেছি কি যে আমি ছোটোবেলা বাচ্চাদের অভিনয় করতাম। এরপর দেখা গেছি কি হঠাৎ করে একটা অফার আসলো আমাকে
আবুল কালাম আজাদ স্যার আমাকে দেখলো, দেখে বললো কি যে এই ছেলেটাকে নিয়ে আমি একটা মুভি বানাবো। তারপর ফার্স্ট আমাকে নিয়ে মুভি বানায় অনেক সাধনার পরে। ইটিএন বাংলার একটা ইয়া ছিল মাল্টিমিডিয়া প্রোডাকশনের। তো ওখানে কাজ করার পরপরই আমার অনেকগুলো মুভি চলে আসছে। তদ্রুপ দেখা গেছে কি যে আমি হিরো হয়ে গেছি। আসলে হিরো হওয়ার জন্য কিন্তু আমি আসিনি। আচ্ছা, আপনার এই যে যে কয়েকটা চলচ্চিত্রে অভিনয় করেছেন, তো কখনো কি চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন? হ্যাঁ, ইতিমধ্যে আমি মাদার দেশের স্বর্ণপদক নিয়েছি, হ্যাঁ, ৭১-এর মাদানের ছবি থেকে। তারপর হচ্ছে পার্শ্ব অভিনেতা হিসেবে অনেকগুলো পুরস্কার নিয়েছি। তো আশা করি ভবিষ্যতে আরও কিছু নেব। অবশ্যই। যদিও আমাদের ইউটিউব অঙ্গনে এরকম কোনো সিস্টেম নেই, যদি থাকতো হয়তো বা পেতাম। জি, অবশ্যই। প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা অনুপ্রেরণার জায়গা থাকে। হ্যাঁ, আপনার অনুপ্রেরণা হিসেবে কোন অভিনেতাকে আপনি ফলো করে থাকেন? আসলে কথাগুলো না, এই প্রশ্নটা অ্যাভেলেবল হয়ে গেছে এখন। আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি কাকে থেকে এক্সপিরিয়েন্স হয়েছে, মানে কার মাধ্যমে আপনি অনুপ্রেরণা কার থেকে হয়েছে, যে হ্যাঁ, কাকে দেখে এক্সপায়ার হয়েছেন, যে কাকে দেখে আপনি স্বপ্নে মানে আপনার ভিতরে স্বপ্নটা নিলেন যে আপনি অভিনেতা হবেন বা অ্যাক্টর হবেন। ওরকম বলতে গেলে সালমান শাহ, সে হচ্ছে আমার গুরু। আমি গুরু এখনও বলি, কারণ কখনো দেখিনি তাকে। আমি তখন খুব ছোট, হঠাৎ করে আমরা তখন নারায়ণগঞ্জ থাকি, খবর আসলো যে উনি নেই। সেটা আমাকে বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছিল। আমি না প্রচুর কান্না করতেছিলাম। মা বলতেছিল কী হয়েছে কী হয়েছে, আমি কেউ কিছু বলতেছিলাম না, কিন্তু কান্না করতেছিলাম। তো এই বিষয়টা হচ্ছে সবাই বলে এখন এখন সাকিব ভাইয়া থেকে শুরু করে আমাদের হিরো যারা আছেন, আমাদের পর তো সবাই বলে যে সালমান শাহ ভাইকে দেখে বা ওনাকে দেখে অনেক এক্সপায়ার হয়েছে, অনেকের কাজ করার জন্য আগ্রহী হয়েছে। তো সেই দিক থেকে আমিও মনে করি তাই। আর এছাড়া সাকিব ভাইয়া বলেন, সবাই ভালো ভালো কাজ করছে, ওনাদেরকে ফলো করছি, আর শেখার তো কোনো শেষ নেই। আর আমি তো এখনও অনেক ছোট, আর আমি সবাইকে দেখেই শিখি, শেখার চেষ্টা করি। আপনার সাথে আরও বেশ কিছু কথা হবে, আড্ডা হবে। দর্শক, কোথাও যাবেন না, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। বিরতির পরে আবারও ফিরছি আমাদের অতিথিকে সাথে নিয়ে। বিরতির পর আবারও ফিরে আসলাম আমাদের অতিথিকে সাথে নিয়ে। যেটা বলতেছিলাম ভাই, আপনার অনুপ্রেরণা হিসেবে সালমান শাহকে, শাকিব খানকে আপনি মনে প্রাণে ধারণ করে, তাদের চরিত্রটা ধারণ করে আপনি অভিনয় শিখতেছেন বা অভিনয় করেছেন বেশ কিছু চলচ্চিত্রে। তো কখনো কি আপনার মনে হয়েছে যে তাদের সাথে একটা সিনেমাতে যদি অভিনয় করতে পারতেন? যদিও বা সালমান শাহ আপনার বেঁচে নাই, সাকিব খান আছে, আপনার অনুপ্রেরণার একটা জায়গা আছে, তার সাথে কখনো একটা সিনেমাতে অভিনয় করতে পারছেন? আসলে ভাইয়া, হ্যাঁ, আপনি যেটা বলেছেন, আমার সুযোগ এসেছিল, জি। কিন্তু আমি নিজেও কেন যেন করিনি বলতে, আমি যখন ফার্স্ট ৭১-এর মাদানের ছবিতে কাজ করতে যাই, নিপুণ আপুর সাথে ছিলাম। তো ওখানে দেখা গেছে কি যে ওনার সাথে অ্যাক্টিং করতে গিয়ে আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম, হ্যাঁ। তো আসলে ওনার স্বপ্নের জিনিসটা স্বপ্নতেই খুব ভালো লাগে, যখন বাস্তবে চলে আসে না, তো ওই স্বপ্নটাই না মানে কেমন যেন একটু হয়ে যায় নিজের মধ্যে, নিজেকে হারিয়ে ফেলি। তো তার চেয়ে ভালো ওনাকে ফলো করি ওনার দিক থেকে। শুধু সালমান শাহ সাহেব ভাইয়া বা আমাদের সাকিব ভাইয়া বা যারা, আমি শুধু ওনাদের জন্য কথা বলবো না, বাকি যারা আছেন, জি। যারা ভালো অভিনয় করেন, মোশাররফ ভাই থেকে শুরু করে, মোশাররফ করিম ভাই থেকে শুরু করে চঞ্চল ভাই, যারা ভালো অভিনয় করেন, প্রত্যেককে ফলো করার চেষ্টা করি যে ভালো অভিনয় কে করছেন, কোথায় ভালো কাজ হচ্ছে, ভালো কিছু উপহার দেওয়া যায় কিনা দর্শককে, এটা চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি ভালো অভিনেতা হতে এসেছি, আমি হিরো হতে আসছি এরকম কিছু না। আর আমাকে হিরো হিসেবে নিতে হবে এমন কিছু না। যদি আপনার ক্যারেক্টার অনুযায়ী আমাকে প্রয়োজন পড়ে, অবভিয়াসলি আপনি আমাকে বলবেন, আমি আপনার ক্যারেক্টারে কাজ করে দেব, আমার কোনো সমস্যা নেই। অবশ্যই। আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি যে আসলে মেয়েদের ক্রাশ আপনি, আমি প্রথমেই যেটা বলেছিলাম যে মেয়েদের ক্রাশ আপনি, এই বিষয়টা আসলে আপনি কি বলবেন যে মেয়েদের ক্রাশ কেন বলা হয় আপনাকে? আহ, এটা অবশ্য ইউটিউবে আসার পর মেয়েদের কমেন্টগুলো খুব বেশি আমার পক্ষে আসে। জি। এটা আমি বরাবরই, আমি নিজেও স্বীকার করি, এটা অস্বীকার করছি না। ক্রাশ কিনা জানি না, অনেকেই আমাকে প্রপোজ করেছে, পরে আমি ভাইয়া বলে ভাইয়া ভাইয়া হয়ে গেছি আর কি। জি। আমাদের মিডিয়ার বাইরে অনেকেই আছে যারা হচ্ছে আমার প্রতি একটু দুর্বল ছিল, পরে একটা সময় আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়ে ওনাকে বুঝিয়ে সুঝিয়ে ভাই বোনের মতো একটা সম্পর্ক তৈরি করে নিয়েছি। তাহলে সেটা কি আপনার তার হাত থেকে বাঁচার জন্য, নাকি আপনার অন্য কোনো কারণে? বিষয়টা হচ্ছে কি যে গুরুজন একটা কথা বলে, সেটা হচ্ছে যে চুন খেয়ে দই দেখলেও নাকি মানুষ ভয় পায়। তো একটা সময় ছিল যে আমি
কোনো একটা জায়গায় হ্যাঁ খুব আতঙ্কের মধ্যে থাকতাম সবসময়। আমার কোনো সিনিয়র আপু বা যাদের সাথে আমি কাজ করেছি সিনেমা পড়তায় বড় পড়তায় ওনাদের মধ্য থেকে অনেকে আমাকে পছন্দ করতো। তখন একটু কিউট টাইপের ছিলাম, হ্যাঁ একটু গুলো টাইপের ছিলাম। এখন একটু বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছি, তো তখন ওই সেটা ফলো করি আমি। না, মিডিয়ার কারোর সাথে আমার সম্পর্ক হবে না ওরকমভাবে। আমি বাইরে আছি, মানে আমার পরিবারটা পরিবারের জায়গায় আর আমার মিডিয়াটা মিডিয়ার জায়গায়। আমি দুটোকে পুরোপুরিভাবে আলাদা করে রেখেছি, যেন একটার সাথে একটা অ্যাডজাস্ট কখনোই না হয়। কারণ পরিবারটা হচ্ছে আমার প্রাণ, এটাকে নিয়ে আমাকে থাকতে হবে সারা জীবন। হ্যাঁ, আর কর্মটা হচ্ছে আমার মানে চলার পথ, আমাকে এখানে চলতে হবে। এই পথ ছাড়া অন্য কোনো পথে চলতে পারবো না আমি। কারণ হচ্ছে আমার রক্তের সাথে মিশে গেছে আমার অভিনয়। আমাকে যদি বলে যে এই ক্যারেক্টারটা করতে হবে, আমি যথাসাধ্য চেষ্টা করি ওই ক্যারেক্টারের ভিতরে ঢুকে যাবার। এটা আসলে এটাই আমাকে এটা নিজেকেই মনে করতে হবে যে এটাই আমি এই রোলটাই প্লে করতে হবে। তো সেই ক্ষেত্র থেকে আমি এটাকেও ছাড়তে পারবো না, ওটাকেও ছাড়তে পারবো না, কিন্তু দুটো একসাথেও করতে পারবো না। দুটো একসাথে করতে গেলে কি, মিডিয়াটা কখনো সংসারের জন্য না। আমি যারা মিডিয়াতে বিয়ে করেছেন তাদের বিপক্ষে বলছি না, হয়তো আপনারা মানিয়ে নিয়েছেন বা আপনারা মেনে নিচ্ছেন বা আপনারা একসাথে সংসার করছেন প্লাস মিডিয়াতে কাজ করছেন, কিন্তু আমার পক্ষে হয়তো সম্ভব না। এটা আমি সেলিব্রেট করছি। আমি নিজেকে ওই দিক থেকে দুর্বল বলে করতেছি যে না, মিডিয়াটা আমি আলাদা রাখবো, আমার ফ্যামিলিটা আর আমি আলাদা রাখবো, এটা আমার। আচ্ছা, মিডিয়াতে কাজ করতে গিয়ে কখনো কারোর সাথে প্রেম হয়েছে কিনা? আমার দিক থেকে চিন্তা করতে গেলে না। কখনো কোনো নায়িকার সাথে সুন্দর কোনো মুহূর্তের কথা যখন শুটিংয়ে গিয়েছেন, হয়তো সিনেমার কিংবা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের যে শুটিংগুলো করে থাকেন, শুটিংয়ে গিয়েছেন, নায়িকার সাথে আপনার কোনো আবেগময় কোনো স্মৃতিময় কোনো ঘটনা যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করতেন। ভালো ভালো মুহূর্ত আছে, যে মুহূর্তগুলো আসলেও মনে রাখার মতো। সেটা ভালো ফ্রেন্ড হিসাবে প্রত্যেকটা আর্টিস্টকে আমি সেভাবেই সম্মান করি। সে আমার কো আর্টিস্ট, আমার বয়সে ছোট হোক বড় হোক, তাকে সম্মান করি, এক্সপেক্ট করি। কারণ আমি যে যোগ্যতা এখানে আসছি, আমি যে আমরা কিন্তু সুন্দর একটা মুহূর্তের কথা জানতে চাই। বলতেছি তো সেও সেরকমভাবেই আসছে। তো আসলে মুহূর্তটা কি আবেগ দিয়ে না, বিবেক দিয়ে চিন্তা করতে হবে। বিবেক দিয়ে চিন্তা করলে দেখা যাবে যে তার সম্মানের জায়গাটা তাকে রেখে আমরা একটা ভালো সময় পার করি, গল্প করি, আড্ডা দেই, ঘুরি ফিরি, মজা করি। কিন্তু এই প্রেম বিষয়টা নিয়ে, প্রেমটা কেন এখানে আসবে, কর্মক্ষেত্রে কেন প্রেম আসবে? আর প্রেম আসা মানে হচ্ছে ঝামেলা। আমি যখন ওনার সাথে প্রেম করতে যাব, কালকে যখন অন্য একটা নায়িকার সাথে কাজ করতে যাব, তখন ওনার জেলাস হবে অবভিয়াসলি 100%, তখন উনি ওখানে ব্যাঘাত ঘটাবে। তো তার চেয়ে ভালো কোনো প্রেম বিষয়ে না গিয়ে ভালো ফ্রেন্ড হয়ে ভালো সময় পার করি, ভালোভাবে কাজ করি, কাজটাকে ভালো করার চেষ্টা করি। শুটিংয়ের মুহূর্তে কোনো নায়িকার সাথে কোনো রোমান্টিক কোনো ঘটনা, আমি সেটাই কিন্তু জানতে চেয়েছিলাম। ইন্ডিভিজুয়ালি আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে, আমি বুঝতে পেরেছি যে কাজ করতে গিয়ে কারোর প্রতি দুর্বল হয়ে পড়েছি কিনা। বা আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছে, আপনাকে প্রপোজ করেছে, সেই বিষয়গুলো নিয়ে দেখা গেল যে একটু পাগলাম উল্টা পাল্টা টাইপের আপনার কিছু একটা দুর্ঘটনার মতো ঘটে গেছে, এইটাই জানতে চাই। এরকমটা হয়েছে তেমনই একটা ঘটনা কারোর নাম উল্লেখ করতে আমি রাজি না। নাম উল্লেখ করতে হবে, মানে ঘটনাটা আপনি আমি স্পোর্টটার নাম উল্লেখ করছি। আকাশবিলাতে কাজ করতে গিয়েছিলাম, ভালো একটা শিল্পীর কাজ, একটা মিউজিক ভিডিওর কাছে। এক নায়িকা ছিল, আমাদের অনেক সিনিয়র ছিল, সে আমার সিনিয়র, বাট আমার সাথে কাজের তার একটাই। সে আমাকে প্রথম দেখার পরে একটু ডিনাই করেছিল, ফার্স্ট হয়তো আমি ছোট বা সে আরও ভালো হিরো ডিজার্ভ করছিল। সেক্ষেত্রে আমি গিয়েছি যাওয়ার পর কাজ যখন শুরু করেছি, কাজ করার পর সে কেন যেন আমার দুর্বল হয়ে গেছে আমি জানি না। সে প্রত্যেকটা শটের সময় দেখা গেছে যে আমার সাথে বেশি একটু মেশার চেষ্টা করছে, বেশি মানে ক্লোজ হওয়ার চেষ্টা করছে, তার একটা ডিস্টেন্স বজায় রেখে কাজ করার চেষ্টা করছে। তো কাজের প্রয়োজনে বা দেখা গেছে যে কিছু সিকোয়েন্সের প্রয়োজনে, যেমন হাজব্যান্ড ওয়াইফ ক্যারেক্টার করতে গেলে কিছু একটু ক্লোজ হতে হয়, বা একটা গানের শ্যুট যখন করতে চায়, মিউজিক ভিডিও বলেন, সিনেমা বলে, সেক্ষেত্রে দেখা যায় ক্লোজ হতে হয়, কোলে নিতে হয়, ঝাঁপ দৌড়াদৌড়ি অনেক কিছু আছে এখানে। সেক্ষেত্রে উনি খুব মানে এমনভাবে করছে, মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে সে আমার প্রতি দুর্বল হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে যে ক্যামেরায় আমরা বোঝাই হচ্ছে যেটা, যে আমরা তার প্রতি রিলেশনটা ওইভাবে বুঝে বাস্তব যেন বোঝা যায়। কিন্তু বাস্তবতার মধ্যেই যখন ইন্ডিভিজুয়ালি বাইরে থেকে কোনো সুরসুরি বা কোনো কিছু আসে, তখন কিন্তু বোঝা যায় যে না, এখানে অন্য কোনো কিছু কাজ করছে। তো পরে ম্যানেজ করে নিয়েছি, হ্যাঁ, তার সাথে আমি কাজ করিনি, একটাই কাজ হয়েছে।
সো আর বিষয় হচ্ছে যখন আমরা সিনেমাতে দেখে থাকি যে হিরো হিরোইনকে বুকে জড়িয়ে নিয়েছে, তো সেটা কি সত্যি সত্যি কি আপনার হচ্ছে বুকে জড়িয়ে নেয় কিনা, নাকি কোনো গ্রাফিক্সের মাধ্যমে সেটা করা হয়? আসলে এরকম খুব গোপন বিষয়, হ্যাঁ। এই বিষয়টা আমার বাসায় আমার ফ্যামিলি যখন প্রশ্ন করে আমাকে, আচ্ছা আপনি যখন জড়িয়ে ধরেন, সত্যি সত্যি জড়িয়ে ধরেন নাকি? আমি বললাম যে না, কোথায়, না তো, আমরা তো দূরে দূরেই থাকি, জি, এটা কম্পিউটার বা কোনো মাধ্যমে আমাদেরকে অ্যাডজাস্ট করা হয়। ফ্যামিলিকে বোঝাতে গেলে তো একটু অন্যভাবে এটা বোঝাতে কিন্তু হয়। ছোটবেলার ধারণা। এখনো যারা ছোট আছে হয়তো তারা এমনটাই মনে করে, বা আমরাও যখন ছোট ছিলাম তখন এমনটাই মনে করি। আমার ফ্যামিলিটা এখন ওটাই মনে করে। আমার ফ্যামিলি মেনে নিত না বিষয়টা। তাই আমি আমার ফ্যামিলিকে ওইভাবে বুঝিয়ে রাখি। এখন যদি আমি সরাসরি বলেই ফেলি, তখন তো আমার ফ্যামিলি যদি এটা দেখে, আজকের এই প্রোগ্রামটা দেখার পরে আমার আমার বাসায় জিজ্ঞেস করবো আমাকে, কি তুমি না বলেছিলে এভাবে এভাবে, ওখানে এইভাবে বললা কেন? আচ্ছা, আমরা বলে দিচ্ছি আসলে এটা আসলে পুরোপুরি সত্যিটা কিন্তু বলে নাই। সূর্য ভাই আজকে কিছুটা বলেছে, সে আংশিকটা হয়তো কাছাকাছি যায়, পরে বাকিটা ক্যামেরায় কম্পিউটারে ক্লোজ করে দেওয়া। ক্লোজ করে দেওয়া। আমাদের ক্যামেরা অ্যাঙ্গেলটা মনে কর, আমরা এই যে হাতের এই যে দূরত্বটা, হ্যাঁ, জি। দেখা গেছে এখানে দূরত্বটা মনে হচ্ছে যে আর একসাথে আছে, কিন্তু এই একসাথে ফাঁকা হয়ে গেছে, তাই না? জি। এইভাবে যখন ক্যামেরাটা অ্যাঙ্গেলটা করা হয়, তখন তো কাছে বোঝা যাবে, তাই না? অনেক সময় দেখা যায় অনেকে জোড়ায় ধরছে বা কিসিং এর ব্যাপার থাকে অনেক সময়। বাংলাদেশে এগুলো হয় না বেশি একটা, কলকাতায় হয়। আমি কিন্তু কলকাতার একটা কাজ করেছি, এর মধ্যে আমার ইউটিউবে কিছু কাজ করেছি কলকাতার কাঁটাতারের বেড়া। তো দেখা গেছে কি, তো এই বিষয়গুলো হচ্ছে এমনভাবে নেওয়া হয় যে ক্যামেরা অ্যাঙ্গেলের একটা মোটামুটি ভালো একটা ফ্যাক্ট, হ্যাঁ, যার জন্য এটা আসলে ধরে নেওয়া উচিত না। এটা আপনার হচ্ছে বাসায় ভাবিকে বোঝাবেন, আপনার পরিবারকে বোঝাবেন, এটা দর্শকদের আর না বোঝায়। আপনি কোন কথায় কোন কথা বললেন? এখন আমার মেয়ে দর্শকরা কি বললো? আপনি যে ভাবি বলতে গেলেন, ওরা তো হবে আমি বিবাহিত। ও না, আপনি প্রথমেই বলেছিলেন কিন্তু। আমি বলতে আমার ফ্যামিলি বলতে এখানে মা বাবা সবাই রাখতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার বাবা নেই, ছোট থেকেই বাবা নেই, আর মা আছেন। আর এখনো যদি বিয়ে যদি না করেন, আর কবে বিয়ে করবেন? বিয়ের বিষয়টা বলার পরিবারটা একটু আলাদা, পরিবারের বিষয়টা কিছু কোনো কিচ্ছুই আমি এখানে বলতে পারবো না। আচ্ছা, যাই হোক, আমরা সেই বিষয়ে যাবো না। মিডিয়ার পাশাপাশি আর কি কাজ করা হয় আপনার? মিডিয়ার পাশাপাশি বলতে কি আসলে আপনাদের দোয়ায় সবার, আমার প্রিয় দর্শকদের মানে ভালোবাসা নিয়ে আমি মাসে 25 থেকে 30 দিনই কাজ থাকে। তো সেক্ষেত্রে অন্য কিছু আর পাশাপাশি করা হচ্ছে না। মিডিয়াটা আপনার হচ্ছে পেশা না নেশা? একটা সময় নেশা ছিল, এখন তো পেশা হয়ে গেছে। না, পেশা হয়ে গেছে। তাহলে আপনার আমরা ধরে নিতে পারি যে এই মিডিয়াটাই আপনার হচ্ছে জীবন এবং জীবিকার আপনার আশ্রয়স্থল। এখন কাজ না থাকলে না, যদি শ্যুট না থাকে তখন অস্থির লাগে, কেমন যেন মনে হয় যে কাজ নেই কেন, আমার কাজ নেই কেন, কাজ হচ্ছে না কেন, একদিন যদি কাজ ছাড়া থাকি এরকমটা হয়। তো আমি দেখবো অনেকদিন একটা গ্যাপ দিয়েছি, আমার আম্মু খুব অসুস্থ। তো প্রিয় দর্শক সবার কাছে অনুরোধ করছি আর রিকোয়েস্ট করছি, সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য। আমার আম্মু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এখনও সুস্থ, বাসায় শুয়ে আছে। আম্মুকে বাসায় রেখে আমি এখানে আসছি, আর অনেকদিন গ্যাপ দিয়েছি, এখন আবার কাজ শুরু করতে যাচ্ছি। ইনশাল্লাহ আপনার আম্মুর জন্য আমরাও দোয়া করি, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসুক। মিডিয়াতে কাজ করতে গেলে অনেক সময় পারিবারিক একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে থাকে, তো তেমন কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি আপনার হয়েছিল কিনা? হ্যাঁ, হয়েছিল। ছোটোবেলা থেকে আমার ফ্যামিলিটা খুবই ধার্মিক ফ্যামিলি, বিশেষ করে আমার নানার বাড়ি বা আম্মা সবাই খুবই ধার্মিক, ইসলামিক মাইন্ডেড। তারা এটা মেনে নিতে পারছিল না, এখনও মেনে নিতে পারে না, এখনও অনেক ডিস্টেন্স বজায় রেখে চলাফেরা করে আমার সাথে। ইভেন আমার একটাই মাত্র ভাই, যে ভাই কিনা আমাকে এখনও পর্যন্ত ভুল বুঝে আছেন যে আসলে আমিও তো খুব খারাপ একটা জায়গায় চলে গেছি, বা খুব খারাপ একটা দৃষ্টিকোণ আমার দিকে ওর সবসময় আছে। তো আসলে আমি আজও পর্যন্ত কোনো খারাপ দিকে যাইনি বা যাওয়ার ইচ্ছেও নাই। প্রয়োজনে না খেয়ে থাকবো, তবুও কোনো অশ্লীল বা অশালীন কোনো কাজে নিজেকে লিপ্ত করব না। তো আমার ফ্যামিলিতে বাবা চলে যাওয়ার পর ভাই আর মা, তো ভাইটা যেহেতু এখন দূরে আছে, তো খারাপ লাগে যখন মনে হয়। তো এই দৃষ্টিকোণ থেকে বলবো যে মিডিয়ায় কাজ করা মানে খারাপ কিছু না। মিডিয়াতে ভালো ভালো লোক কাজ করছে, ভালোভাবে কাজ করছে, আত্মসম্মান সব কিছু ঠিক রেখে কাজ করছে। আর যারা খারাপ তো খারাপই। একজন হিরো হতে গেলে বা নায়ক চলচ্চিত্রে অভিনয় করতে গেলে তার কি কি গুণ থাকতে হয়, কি কি যোগ্যতা থাকতে হয় বলে মনে করেন আপনার? একজন হিরোর সব ধরনের যোগ্যতা থাকতে হবে, জি। যেমন ধরেন অভিনয় তো মাস্ট বি, জি। তারপরে হচ্ছে নাচ,
ফাইট, জি হ্যাঁ, তার ডায়লগ থ্রো বা কথা বলার ধরন, সব কিছুর মধ্যে একটা মাধুর্যতা থাকতে হবে। জি কোথায় কীভাবে কথা বলতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড অ্যান্ড সব কিছু মিলিয়ে তাকে সেভাবে নিজেকে তৈরি করতে হবে। ইভেন তার সব কাজের দক্ষতা থাকতে হবে। দক্ষতা বলতে রিক্সা চালানো থেকে শুরু করে, মুচির কাজ থেকে শুরু করে, এখানে উকিল, ব্যারিস্টার, পুলিশ, হ্যাঁ, একজন কোটিপতি কীভাবে চলাফেরা করে, সব ধরনের অভিজ্ঞতা থাকতে হবে। দেন তো আমরা কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করে থাকি যে সোশ্যাল মিডিয়াতে আপনার শুধু নামের সাথে হিরো যোগ করে আপনার হিরো পাওয়া যায়। তো এই বিষয়ে আপনি কি মন্তব্য করলেন? ওটা তো আসলে মন্তব্য করতে গেলে এখন কিছু কিছু বিষয় আছে, যুগটা পরিবর্তন হয়েছে। আমরা আমরা বলতে আমাদের আগের সিনিয়র ভাইয়েরা যখন ছিল, ওনারা যখন অভিনয় করতো, আসলে ওনাদেরকে হিরো আমরা বলতাম, ওনারা নিজেদেরকে কোনো হিরো বলতো না। আমি নিজেও কখনো নিজেকে হিরো বলে দাবি করি না, আজকেও করিনি, কখনো করবো না। আমি কাজ করি কর্মী, আর হচ্ছে আমি একজন অ্যাক্টর। তো যারা নামের সাথে হিরো যোগ করে, তারা হচ্ছে নিজের নিজের প্রচার এবার এমনভাবে করতে যাচ্ছে যে আমি হিরো, আমার নামের পিছনে হিরো আছে, আমাকে সবাই হিরো বলে ডাকবে। আসলে এটা কোনো পরিচয় হতে পারে না, পরিচয় হবে তার কর্ম দিয়ে। আচ্ছা, আরেকটা বিষয়, একজন নায়িকার পারিশ্রমিক বেশি নাকি একজন নায়কের পারিশ্রমিক বেশি? সিনেমা কিংবা আপনার সোশ্যাল মিডিয়া দুটি ক্ষেত্রেই প্রশ্নটা আর কি করতেছি। আমরা আগে থেকে চিন্তা করে আসলে দেখা গেছে যে নায়িকাদের পারিশ্রমিক বেশি ছিল। এখনও অনেক নায়িকাদের পারিশ্রমিক অনেক, কিন্তু আমাদের সাকিব ভাই তো এটা তুলনার বাইরে চলে গেছে। উনি তো এখন সুপার উনি ব্যতীত আপনার হচ্ছে নায়িকার পারিশ্রমিকটা বেশি নাকি নায়কদের পারিশ্রমিক বেশি? নায়িকার পারিশ্রমিক বেশি থাকে। কেন? একজন নায়ক তো আপনার পরিশ্রম বেশি করে। একটা সিনেমাতে যে আমরা যতটুকু দেখে থাকি যে একজন নায়িকার ভূমিকার চাইতে একজন নায়কের কিন্তু ভূমিকাটা আপনার বেশি থাকে, এবং কি নায়কের উপরে কিন্তু আপনার ছবিটা আপনার চলে থাকে। তো তাহলে আপনার এখন নায়িকার পেমেন্ট কেন বেশি হবে? নায়কের উপরে সিনেমাটা চলে থাকে, এটা ঠিক আছে। গল্পের উপর নির্ভর করে সিনেমাটা কার উপরে। যেমন দেখছে আমাদের শাবানা ম্যাডাম যখন অভিনয় করতো, প্রতিটা গল্পই দেখতাম যে উনি মা ক্যারেক্টার করেছে। হ্যাঁ, সত্যের মৃত্যুর এই ছবি থেকে সালমান শাহ সুপারস্টার হিরো, তখনকার মানে বিগ মানে ধামাকা হিরো, একজন সুপারস্টার হিরো সালমান শাহ ভাই। কিন্তু ওখানে শাবানা ম্যাডাম ছিল কি তার মা, কিন্তু মূল ক্যারেক্টারই কিন্তু শাবানা ম্যাডাম ছিল। শাবানা ম্যাডাম ছিল, তো ম্যাডামের উপরে পুরো মুভিটাই ছিল। আমি দেখেছি বারবার। আর আমি আমি ছোট থেকে একটা মুভি খুব বেশি পছন্দ আমার। হ্যাঁ, মুভিটার নাম হচ্ছে মরণের পরে। হ্যাঁ, মরণের পরে মুভিটা আমি নিজেও কাজ করেছি। আমার স্বপ্নের একটা মুভি, আমার এখনও প্রাণের মধ্যে গানটা বাজে, আমি গানটা প্রায় সময় শুনি। আচ্ছা, সেই গানটাই আমরা একটু যদি আমাদের দর্শকদের যদি শোনাতেন। আমি আসলে তো শিল্পী, গান গাওয়া শিল্পী না, আপনি কিন্তু প্রথমেই একটা কথা বলেছেন যে একজন হিরো হতে গেলে তার সব ধরনের যোগ্যতা থাকা প্রয়োজন। এটাও কিন্তু আপনার হচ্ছে একটা যোগ্যতার মধ্যে পড়ে। যোগ্যতার মধ্যে পড়ে। হ্যাঁ, আমি চুপি চুপি মুভি থেকে তাও নিজের কণ্ঠে গিয়েছিলাম। হ্যাঁ, ওখানে হচ্ছে একটা মাতাল ক্যারেক্টার ছিল। মাতাল ক্যারেক্টার সময় গান গাইতে গাইতে মদ খাইতে হবে, ওরকম টাইপের একটা। তো যদিও ওটা মদ ছিল না। যাই হোক, আমরা আরো অজানা বিষয় নিয়ে আচ্ছা, আপনি গানটা শুনতে, আগামী দিনে ওই মুভির গানটা শুনতেছেন? হ্যাঁ জি, আলমগীর সাহেব আর শাবানা ম্যাডামের একটা গান ছিল, পৃথিবীটা দুদিনেরই বাসা, দুদিনে ভাঙে খেলা গল, ভালোবাসা ভালোবাসা তো বালু চর্মেবি। এরপরে গানটা আমি সুর দিতে পারছি না বলে সুর দিয়ে গাই দিতে পারছি। আপনার অভিনীত সিনেমার একটা ডায়লগ আমরা শুনতে চাচ্ছি। ডায়লগ এই মুহূর্তে কোনটা বলবো মনে আসতেছে না। মা, সত্যি করে বলুন তো আসল সেদিন কী ঘটেছিল? ৭১-এর বাদল ছবিতে আমি যখন নিপুণকে খুঁজে পাই, হ্যাঁ, তো উনি আমার মা থাকেন, আমি 14 শিশু থাকি। তো উনি আমাকে কোনো কিচ্ছু বলতে যাচ্ছিল না, বারবার ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম, উনি এড়িয়ে যাচ্ছিল। পরে আমি ওনার কাছে হাত জোর করি। হ্যাঁ, ওখানে আসলে বিভিন্ন ক্যারেক্টারগুলো বিভিন্নভাবে মানে বাস্তব কিছু যাই না, মিলন ভাইয়ের লেখা। হ্যাঁ, গল্পটা তো ৭১-এর মা জননীতে আমি নিপুণের রান্না করছিল উনি, আমি ওনার কাছে হাত জোর করে বসি, হাঁটু গেড়ে বসে বসে বলি, মা সত্যি করে বলুন তো কী ঘটেছিল সেদিন। এরকম একটা ডায়লগ ছিল আর কি। তখন উনি আমার দিকে তাকিয়ে ফেল করে তাকিয়ে থাকে, আর চোখে জল পড়ে, আর বলতে থাকে যে ৭১ সালে কী ঘটেছিল। হ্যাঁ, যুদ্ধের কথা বল।
আগামী দিনের আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা যদি আমাদেরকে একটু জানাতেন। আগামী দিন না, আমি বলি যে মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার যে যোগ্যতাটুকু আছে, আমি যতটুকু পারি, যতটুকু সম্ভব আমার পক্ষে, আমি অভিনয় নিয়ে এগোতে চাচ্ছি। আরও শেখার বাকি আছে, শিখতে যাচ্ছি। আর মৃত্যুর আগ পর্যন্ত জন্য আমি এটা নিয়ে থাকতে পারি। পাশাপাশি আমার ধর্মকর্ম তো আছেই, ওটা তো থাকবেই। তার পাশে জন্য আমি সবার ভালোবাসা নিয়ে সামনে এগোতে পারি, এইটুকুই। আমার টাকা পয়সা ধন সম্পদ কিছু লাগবে না। আমি আমার রক্ত বলেন, আমার মাংসের সাথে প্রত্যেকটা অঙ্গের সাথে মিশে আছে অভিনয়। আমি মানে ভেতর থেকে কাজ করার খুব আগ্রহী, কাজ করতে চাচ্ছি। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।